পরম শ্রদ্ধেয়া অভাগিনী মা, তোমাকে পাঠানো মানি অর্ডার রসিদটা আজকেই পোস্টমাস্টার মশাই মারফত পেলাম। জানি তুমি খুব অবাক হবে আমার এই চিঠি পেলে, কারণ গত 8 বছরে একটাও চিঠি লিখিনি তোমায়। ভয় পেতাম চিঠি পেলেই পাছে সেই সূত্র ধরে খুঁজতে আসো আমায়। সেই ভয়েই মানি অর্ডার রসিদটাও সংগ্রহ করতাম পোস্ট অফিস থেকে, অনেক দূরের পোস্ট অফিস, সেখানে এলেও খুঁজে পেতে না আমায়। কারণ মাস্টার মশাই আমাকে বেটি বললেও আজও আমার ঠিকানা জানেন না। আজ আর কোনো ভয় নেই আমার, কারণ আমার মৃত্যুদণ্ড ঘোষণা হয়ে গেছে। কি ভাবছ, জেল থেকে লেখা এই চিঠি? ভাবলে ভুল ভেবেছ। জানো মা, এখন জেলের বাইরে থেকেও কারো কারো মৃত্যুদণ্ড ঘোষিত হয়ে যেতে পারে, তবে তারিখটা এখনো ঠিক হয়নি। হেই আর কি, হেই দেখো কি সব আজে বাজে কথা লিখে পাতা ভর্তি করছি। আসলে আজ 22শে শ্রাবণ, বাইরে অঝোর ধারে জল ঝরেই চলেছে, তাই আজ এ সময় তোমাকে চিঠি লিখতে পারছি। মোমবাতির শিখাটা খুব নড়ছিল বলে এইমাত্র জানলাটা বন্ধ করে দিলাম। অন্যদিন তো এ সময় ব্যস্তই থাকি, আর আলো জ্বালাবার খুব একটা দরকারও হয় না। যাক, যা বলছিলাম, আজ তো তোমার প্রিয় কবির মৃত্যুদিন। আচ্ছা মা, তুমি এখনো সেই গানটা গাও, আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগি। কি সুন্দরী না গাইতে তুমি গানটা। বাবার মৃত্যুর পর এই একটা ছাড়া আর কোনো গানই তোমার গলায় শোনা যেত না। আমি মাঝে মাঝে জেদ করতাম, রাগ করতাম তোমাকে অন্য গান গাওয়াবার জন্য। তুমি হেসে বলতে, ধুর পাগলি, ও কি আর গান গাই? মন্ত্র উচ্চারণ করি, দুঃখ ভুলে মনকে শক্ত করার চেষ্টা করি। আজ তোমাকে যে এত কথা লিখতে পারছি, তার পিছনেও বোধহয় রবীন্দ্রনাথের সেই গানটা। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়, এমনও মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘট তমসায়। হে দেখো, ধান ভানতে বসে আবার শিবের গীত গাওয়া শুরু করেছি। আসলে যা বলতে চাই তার সহজভাবে বলতে পারছি কই। তুমি আমার সামনে বসে নেই, এমনকি চিঠি তুমি যখন পাবে তার অনেক আগেই আমি লজ্জা পাবার বোধ থেকে নিষ্কৃতি পাবো। তবু দেখো, কিছুতেই সহজ হয়ে লিখতে পারছি না। এই চিঠি আমার মৃত্যুর পর ডাকে দেওয়া হবে, এমনই ব্যবস্থা করে রেখেছি এবাড়ির মাসির সঙ্গে। তবু কেন যে শুধু শুধু লজ্জা পাচ্ছি। আসলে আমি একটা মেয়ে বলেই বোধহয়। আচ্ছা মা, তুমিও তো একটা মেয়ে, তাই আর কেউ না বুঝো, তুমি অন্তত বুঝবে আমার কথা। জানি এই চিঠি পাবার পর তোমাকে ঘন ঘন আড়াল খুঁজে বেড়াতে হবে চোখের জল ফেলবার জন্য, কিন্তু বিশ্বাস করো মা, আমার চোখে আর জল আসে না। কারোর উপর কোনো রাগও নেই আমার। প্রথম দিন খুব কেঁদেছিলাম জানো মা, আর দোষ দিয়েছিলাম যুগপৎ আমার ভাগ্য আর ভগবানকে। কিন্তু পরে ভেবে দেখলাম, ভগবান যা করেন তা তো বৃহত্তর মঙ্গলের জন্যই করেন। কাজেই আমার মৃত্যু হলেও আমার পরিবারটা তো শেষ পর্যন্ত বাঁচল। অবশ্য মরেছি আমি অনেক দিনই। বাবার মৃত্যুর পর আমাদের সংসারের সেই মুখ থুবড়ে পড়া অবস্থায় কাকা যেদিন কাজ দেবে বলে এই সুদূর মুম্বাইয়ে নিয়ে এসে লেডিস হোস্টেল বলে এই বাড়িতে তুলে দিয়ে গিয়েছিল, বিশ্বাস করো মা, তখন সত্যি কিছু বুঝতে পারিনি। যখন বুঝলাম তখন আর বিশেষ কিছু করার ছিল না, কারণ এক রহিস বাবু ততক্ষণে নগদ টাকার বিনিময়ে আমার এই রক্ত মাংসের দেহটার সাময়িক মালিক হয়েছে।
পরে অন্য মেয়েদের কাছে শুনেছিলাম আমার জন্য তাকে রেখে অনেক টাকা দিতে হয়েছিল। মাসির নাকি ভালোই লাভ হয়েছিল কাকার কাছ থেকে আমাকে কিনে। জানো মা, সে রাত্রে চোখের জলে বালিশ ভিজিয়েছিলাম আমি। পরে ভেবে দেখলাম ওগুলো আসলে একটা কুমারী মেয়ের ছোট থেকে গড়ে তোলা স্বপ্ন ভেঙে যাওয়ার কান্না। ভেবে দেখলাম শকুনিকে বাঁচাতে তার ভাইয়েরা তো অনাহারে জীবন বিসর্জন দিয়েছিল, আর আমি আমার ছোট্ট ভাইটার জন্য। ওহো, দেখেছো, কথায় কথায় ভুলেই গিয়েছি মুম্বার কথা। আমার মাথাটাও বোধহয় ঠিকঠাক কাজ করছে না জানো মা। শুনেছি এ রোগের শেষের দিকে এমনই হয়। তা আমার বোধহয় একটু তাড়াতাড়ি শুরু হয়ে গেছে। আচ্ছা মা, বুম্বার নিশ্চয়ই এতদিনে প্র্যাকটিস বেশ জমে গেছে। ওর ডাক্তারি পাশের খবরটা মানি অর্ডার রসিদেই পেয়েছিলাম। সেদিন যে কি আনন্দই পেয়েছিলাম তা তোমায় লিখে বোঝাতে পারবো না মা। মনে হয়েছিল আমার গায়ের সমস্ত কাদা বুঝে ধুয়ে চলে গেল। মনে হয়েছিল চিৎকার করে সবাইকে ভাইয়ের ডাক্তার হবার খবরটা জানাই। মনে পড়েছিল ওকে সঙ্গে করে পুতুল খেলার সেই দিনগুলোর কথা, কিংবা তোমার কোলে শোবার দখল নিয়ে বড় বয়সে ওর সঙ্গে চুলোচুলির কথা। আচ্ছা মা, মুম্বার পোষা সেই ময়নাটা এখনো আছে? কিরকম ওর নাম ধরে ডাকতো? আর আমার পোষা সেই বেড়ালটা, যেটাকে অত্যধিক লোমের জন্য আমি পাফ বলে ডাকতাম, তোমার মনে আছে মা? ওটাকে একদিন তোমার কাছ থেকে লুকোবার জন্য আমি আলমারিতে পুরে রেখেছিলাম। শেষে তো দম বন্ধ হয়ে বেচারির প্রাণ যায়। আমি তো খুব ভয় পেয়ে কেঁদে ফেলেছিলাম। তুমি সান্ত্বনা দিয়ে বলেছিলে, ওরে এ হলো বেড়ালের জান, অত সহজে বেরোবে ভেবেছিস? শেষ পর্যন্ত বেঁচে গিয়েছিল পাফ। তারপর থেকে ওকে আর কোনোদিন তোমার নজর থেকে বাঁচাতে হয়নি। সত্যি আমি কি বোকা না? বেড়াল পাখি এরা আর কদিনই বা বাঁচে বলো? তবে আমার পোতা সেই রাধাচূড়া গাছটা নিশ্চয়ই এখনো আছে। মনে আছে মা, তুমি একদিন আমাকে বলেছিলে তোর বিয়ে হয়ে গেলে আমি এই রাধাচূড়া গাছটার দিকে তাকিয়ে তোর কথা ভাববো, তোকে দেখতে পাবো, তোর সঙ্গে কথা বলবো, আর জানবো যে তুই খুব সুখী আছিস। আমি বলেছিলাম বই গেছে আমার বিয়ে করতে। আচ্ছা মা, তুমি সত্যি সত্যি গাছটার দিকে তাকিয়ে আমার কথা ভাবো, আমাকে দেখতে পাও, কথা হয় আমার সঙ্গে, জানতে পারো মা আমি সত্যি সুখী আছি কিনা। আমি ভালো নেই মা, আজ আমার বড় অসুখ। জানি না কার দেওয়া দানে মৃত্যুর সম্পদে ধনী হতে চলেছি আমি। জানি না আমি বা কজনকে এই সম্পদে বিত্তবান করে তুলেছি। তবে এটা জানি, আমার এই 30 ছুটে যাওয়া জীবনের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে। এখন গতি জ্যাড্ডের জন্য যতটুকু যায় আর কি। এই দেখো, আবার আবোল তাবোল কি সব লিখে তোমার দুঃখের বোঝা বাড়াচ্ছে। জানো মা, এখানকার মাসি বলে অসুখ নাকি সবটাই মনের। আচ্ছা মা, অসুখ মানে অশেষ সুখও তো হতে পারত। ধরো না আমারটাও তাই। দুঃখ পেও না মা, তুমি তো বলতে সব চলারই শেষ আছে, থামতে সবাইকেই হবে, কেউ আগে কেউ পরে। ধরো না আমার থামাটা একটু আগেই হলো। এখন তো বুম্বা ডাক্তার হয়েছে, ও নিশ্চয়ই তোমাকে তোমার এই অভাগিনী মেয়ের থেকে অনেক ভালো রাখবে। জানো মা, এবার তোমাকে যে কথাটা লিখবো তাতে তুমি খুব চমকে যাবে, কারণ আমি নিশ্চিত তুমি ব্যাপারটা এখনো জানো না। জানলে তুমি হয়তো আমার পাঠানো টাকাটা নিতে না, কিংবা হয়তো আসতে চেষ্টা করতে এই ব্রাত্য মেয়ের খোঁজ করতে। বুম্বার সঙ্গে আমার দেখা হয়েছিল মা। না না, ও যে তোমাকে কথাটা বলেনি তাতে ওর কোনো দোষ নেই। ও হয়তো চেয়েছিল ওর এই দিদিটাকে লজ্জার হাত থেকে বাঁচাতে, কিংবা হয়তো চাইনি তোমাকে কষ্ট দিতে। গত ফেব্রুয়ারিতে বুম্বা যখন ডাক্তারদের কনফারেন্সে যোগ দিতে বোম্বাই এসেছিল,
তখনই দেখেছিলাম ওকে। আমাদের অবশ্য ওরকম জায়গায় যাবারই কথা নয়, তবু যেতে হয়েছিল মারণ রোগের রোগী হিসাবে জীবন্ত ডাক্তারদের সামনে উপস্থিত হওয়ার জন্য। তখন কি আর জানতাম সমস্ত ডাক্তারবাবুরা যারা আমাদের পরীক্ষা করবেন তাদের মধ্যে আমার বুম্বাও আছে। জানতে পেরেছিলাম একদম শেষ মুহূর্তে। তখন আর ফিরে আসার পথ ছিল না। তবে হত সব নামি দামি লোকেদের মধ্যে আমার বুম্বাকে দেখে সত্যি বলতে কি দারুণ গর্ব হচ্ছিল আমার। চিৎকার করে সবাইকে বলতে ইচ্ছা করছিল, দেখো ওই আমার ভাই বুম্বা। হ্যাঁ হ্যাঁ, ওই যে ঢাক নেভি ব্লু স্যুট আর মেরুন রঙের টাই পরে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, ও আমার নিজের মায়ের পেটের ভাই। হ্যাঁ, আমি ওকে পড়িয়ে ডাক্তার করেছি। কিন্তু কিচ্ছু বলিনি জানো মা। তুমি বলো তাই কি বলা যায়? আমি কি পারি আমার ভাইটাকে তার সম্মানের আসন থেকে টেনে নিচে নামাতে? জানো মা, ডাক্তারদের সঙ্গে যখন আমাদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল আর বুম্বা ক্রমশ এগিয়ে আসছিল আমার দিকে, আমার বুকের মধ্যে যেন হাজারটা মাদল একসঙ্গে বেজে চলেছিল। এই হলো লক্ষ্মী দাস, গত 3 বছর ধরে পজিটিভ। বুম্বার সঙ্গে নতুন করে আলাপ করানো হলো আমার। অবাক হলো না মা, এখানে আমার নাম লক্ষ্মী। তুমি যে আমার নাম রেখেছিলে তার মানে তো তাই হয় না মা? কোথা থেকে এসেছেন? আগে কোন ফিল্ডে ছিলেন? বুম্বা, তুই আমায় চিনতে পারছিস না বুম্বা? আরে আমি তো দিদি রে। না না, আমি পাল্টেছি। তা বলে তুই আমাকে চিনতে পারলি না? পরক্ষণই বুঝলাম বুম্বা ঠিকই চিনেছে আমাকে, কারণ তার নিজের প্রশ্নের উত্তরের অপেক্ষা না করে এগিয়ে গেল বুম্বা। জানো মা, একবারও আমার চোখে চোখ রাখলো না আমার ছোট্ট ভাইটা। আমি চিৎকার করে উঠতে চাইলাম, পারলাম না। মা, তুমি বুম্বাকে বলে দিও ও দিদি ওর উপর একটু রাগ করেনি, বরং তার আশীর্বাদের যদি কোনো দাম থেকে থাকে তবে প্রাণ ভরে আশীর্বাদ করেছে। আমার চিঠি শেষ করছি মা। এই চিঠির জবাব দেবার উপায় নেই, কাজেই দুঃখ করো না। বুম্বাকে বলো পারলে তার এই হতভাগে দিদিটার জন্য যেন একটু চোখের জল ফেলে। আর তুমি ওই গানটা গেও মা, যেটাকে আমি একটু ভালোবাসতাম না, বারবার তোমাকে অন্য গান করতে বলতাম। আজ শেষবারের মতো তোমাকে সেই মন্ত্রটা উচ্চারণ করতে বলছি মা। শেষবারের মতো আমার জন্য। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অমৃত জাগে। এটি তোমার হতভাগিনী মেয়ে।